দ্য ডিজিটাল এডুকেটরে সবাইকে আবারও স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি নিরপেক্ষ নেই, তোমাদের যে সাধারণ নিয়মগুলো ছিল, যেগুলো লজিক, যেগুলো না পড়লে তোমরা লজিক ভালো করে বুঝতে পারবে না, সেই নিয়মগুলোকে সুন্দর করে বিশ্লেষণ আকারে দেখাচ্ছি। আর নিয়মটাকে মানলে কি হতে পারে, না মানলে কি হতে পারে, সেই সমস্ত কিছু আলোচনা চলছে। তো তোমরা ভিডিও স্কিপ না করেই দেখবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আরও একটি নিয়মকে আমি আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমরা দেখব একের সাথে দুটো দোষ হতে পারে যদি না মানে। ঠিক আছে, তাহলে দেখো সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা তৃতীয় নিয়ম পর্যন্ত বিশ্লেষণ করেছিলাম, আজকে হচ্ছে চতুর্থ নিয়ম। তো চতুর্থ নিয়মটা কি ছিল বলতো? চতুর্থ নিয়মটা ছিল যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। ভালো করে বোঝো, যদি এমন কোনো পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে কিন্তু আশ্রয়বাক্যে ব্যাপ্য নেই, তাহলে কিন্তু চলবে না। যদি যে পদ আশ্রয়বাক্যগুলোতে, আশ্রয়বাক্যের মধ্যে কি কি পদ থাকে? আশ্রয়বাক্যের মধ্যে থাকে আমাদের এস নামক পদটা থাকে, আর পি নামক পদটা থাকে, আর তারাই আবার কোথা থাকে? সিদ্ধান্তে থাকে এস আর পি। তাহলে এই যে পদগুলো এস আর পি, পক্ষপদ আর যে সাধ্যপদ, এই দুটো পদ যদি কি না থাকে, যদি আমাদের আশ্রয় বাক্যগুলোতে ব্যাপ্য না হয়, তাহলে কিন্তু সিদ্ধান্তে কখনোই ব্যাপ্য হতে পারবে না। কিন্তু যদি ভুল করে আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়, তাহলে কিন্তু দোষ হবে। তাহলে কি হবে বলো তো? দোষ হবে। তাহলে কি হবে? দোষ হবে। তবে এই নিয়ম থেকে এটা অনুমোদিত হয় যে কোনো পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য নাও হতে পারে। কোনো পদ সিদ্ধান্তে ব্যাপ্য নাও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। যে আশ্রয়বাক্যে ব্যাপ্য আছে কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য নেই, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য আছে কিন্তু আশ্রয়বাক্যে ব্যাপ্য নেই, তাহলে কিন্তু সেটা সমস্যাজনক। সেখানে কিন্তু তাহলে আমাদের কি হয়ে যাবে? দোষ দেখা দেবে। ঠিক আছে, তাহলে দেখো সুন্দর করে আলোচনাটা, এটাই ছিল নিয়মটা। এবারে বলেছে এই নিয়মটি অবরোহ অনুমানের প্রকৃতি থেকেই নিশ্চিত হয়েছে। অবরোহ অনুমানের যে প্রকৃতি, সেখান থেকে এই নিয়মটা পাওয়া গেছে। আমরা এর আগেও এই নিয়মটা দেখেছি আবর্তনের ক্ষেত্রে, সেখানে আমরা সুন্দরভাবে এটা আলোচনা করেছি। ন্যায় অনুমান যেহেতু এক প্রকার অবরোহ অনুমান, ন্যায় অনুমান কি প্রকার অনুমান? এক প্রকার কিন্তু অবরোহ অনুমান। ঠিক আছে, সেহেতু এর সিদ্ধান্ত কখনোই আশ্রয়বাক্য থেকে কি হবে না? ব্যাপকতর হতে পারবে না। অবরোহ অনুমানের বৈশিষ্ট্য কি? কখনোই আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটা ব্যাপকতর হবে না। কাজেই কি বলেছে, কোনো পদ যদি আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়, তবে সেক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কি হয়ে যাবে? ব্যাপকতর হয়ে যাবে। যদি এমন কখনো হয় যে সিদ্ধান্তটা কি হয়েছে? আশ্রয়বাক্যর তুলনায় ব্যাপকতর হয়ে গেছে, তাহলে কিন্তু কি হয়ে যাবে? ব্যাপ্য না হলে এই দোষটা ঘটবে, এই ঘটনাটা ঘটবে। ফলে যুক্তিটি আর অবরোহ থাকবে না। তখন যুক্তিটাকে কিন্তু আমি আর কি বলতে পারবো না বলতো? অবরোহ বলতে পারবো না। সে কারণে বলা হয়েছে ন্যায়ের যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ কি হবে না? সিদ্ধান্তে কখনোই ব্যাপ্য হতে পারবে না। ন্যায়ের যে পদটা কি হবে? সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, আশ্রয় বাক্যে ব্যাপ্য থাকবে না, সেটা সিদ্ধান্তে কোনোদিনও কখনোই ব্যাপ্য হতে পারবে না। মন্তব্য করি সিদ্ধান্ত, এর থেকে আমরা কি পাই? যদি কথার কথা এমন হয় ন্যায়ের এই নিয়মটাকে যদি কেউ না মানে, কোনো ন্যায় যদি না মানে, তাহলে সেখানে দুটো দোষ হতে পারে। একটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ, আর একটা অবৈধ পক্ষ দোষ। এই দুইটা দোষ হতে পারে। যেমন সাধ্যপদটি প্রধান আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে যদি সিদ্ধান্তে ব্যাপ্য হয়, কারণ আমরা জানি যে এই যে প্রধান আশ্রয়বাক্য অপ্রধান আশ্রয়বাক্য সিদ্ধান্ত, এখানে থাকে আমাদের এম আর তার সাথে পি, এখানে থাকে আমাদের এস, এখানের সাথে এম, আর এখানে থাকে এস আর পি। যদি এমন হয় এই যে সাধ্যপদটা প্রধান আশ্রয়বাক্যে এখানে ব্যাপ্য হলো না কিন্তু এখানে ব্যাপ্য হয়ে গেল, তাহলে আমাদের দোষ হয়ে যাবে অবৈধ সাধ্য দোষ। আর যদি এমন হয় এই যে এখানে পক্ষপত্র রয়েছে, পক্ষপত্র এখানে ব্যাপ্য নয় কিন্তু এখানে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে, তাহলে আমাদের যেটা দোষ হবে সেটা হচ্ছে অবৈধ পক্ষ দোষ। ঠিক আছে, এই যে সুন্দর করে এটাই বলা আছে। তাহলে আমরা এখন উদাহরণের মাধ্যমে সুন্দর করে দেখে নিই। চলো, এখানে দুটোই আমরা দেখব। দেখো, চলো দেখে নেই। আমরা প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে আমাদেরকে আগে কিন্তু আশ্রয় বাক্যগুলো বের করে নিতে হবে, সিদ্ধান্তটা বের করে নিতে হবে। সবার আগে সিদ্ধান্ত, সবার আগে কি? সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্তটাকে বের করে নিই। আমরা জানি যে যে শব্দগুলো থাকলে আমরা বুঝবো যে এই শব্দগুলো থাকলে আমাদের কোনটা প্রধান আশ্রয় বাক্য হবে, কোনটা অপ্রধান আশ্রয় বাক্য, কোনটা সিদ্ধান্ত হবে। তো সিদ্ধান্ত সবার আগে বের করো। সিদ্ধান্ত যদি দেখি যে এই যে এবং যুক্ত বাক্য দুটোর মধ্যে কখনোই কি হতে পারে না? সিদ্ধান্ত হতে পারবে না। তাহলে আমরা জানি এখানে এবং যুক্ত বাক্যের মধ্যে কোনো সিদ্ধান্ত হবে না। তাহলে যেটা বাকি রয়েছে অন্যটা সেটাই হবে সিদ্ধান্ত। এটা এখানে তাই রয়েছে, এটাই হবে সিদ্ধান্ত। সুতরাং দিয়ে আমি লিখবো সব দয়ালু ব্যক্তি পণ্ডিত। তাহলে এটা কোন বচন? এ বচন। তাহলে সকল দয়ালু ব্যক্তি হয় কি? পণ্ডিত। সকল দয়ালু ব্যক্তি কি হয় বলতো? পণ্ডিত হয়। তাহলে কোন বচন এটা? এ বচন। কোন বচন? এ বচন। ঠিক আছে, তারপরে দেখো এবার আমরা জানি, আমরা বের করে নিয়েছি, কি বের করে নিয়েছি বলতো? এখানে আমাদের এটা এস, এটা আমাদের কি বলতো? পি।
তাহলে এসপি যখন বের করছি, এসপি দেখেই আমরা কি করব, এসপি দেখেই কিন্তু আমরা বের করতে পারবো আমাদের অপ্রধান আশ্রয় বাক্যকে। দয়ালু ব্যক্তি, দয়ালু ব্যক্তি কোথায় আছে দেখো, এখানে দয়ালু আছে না? তাহলে এই যে এবং এর আগে বিদ্যাসাগর দয়ালু, এটা আমাদের কি অপ্রধান আশ্রয় বাক্য হবে। তাহলে অপ্রধান আশ্রয় বাক্য করে নেই। দেখো তাহলে কি লিখবো, বিদ্যাসাগর, বিদ্যাসাগর হন কি ব্যক্তি, দয়ালু ব্যক্তি। আমরা জানি বিদ্যাসাগর অনেক দয়ামূলক কাজ করেছেন, দয়ালু ব্যক্তি। তাহলে এটা কোন বচন, এটা এ বচন, তাই না? এবার আমাদের একটাই বাক্য বাকি আছে, সেটা হচ্ছে পণ্ডিত। এবার কাকে পণ্ডিত বলা হচ্ছে, বিদ্যাসাগরকে, এটা বুঝে নিতে হবে। তাহলে এখানে বিদ্যাসাগরকে পণ্ডিত লিখবো, তাই না? বিদ্যাসাগর লিখবো, বিদ্যাসাগর, বিদ্যাসাগর, বিদ্যাসাগর হন পণ্ডিত, তাই না? কোন বচন এটা, এ বচন। তাহলে তিনটাই এ বচন এসেছে। এবার আমরা এসপিএম সমস্ত কিছু লিখে নেব। এইভাবেই কিন্তু আমরা প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য সমস্ত কিছু, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম, এটা হচ্ছে কি বলতো আমাদের পি। তাহলে দেখো এবারে আমরা সমস্ত পদ পেয়ে গেছি। সমস্ত পদ পেয়ে গেলে আমরা সংস্থানটা করতে পারি, আমরা সাংকেতিক রূপটা করতে পারি। সাংকেতিক রূপ না করলে হবে, আমরা সংস্থানটা সরাসরি করতে পারি। সাংকেতিক রূপ তো তোমরা জানো, এগুলোই বসিয়ে দিলেই আমাদের হয়ে গেল এসপিএমগুলো। এবার সংস্থানিক রূপটা আমরা করব। দেখো সংস্থানিক রূপ, সংস্থানিক রূপটা দেখে নাও। সংস্থানিক রূপ হচ্ছে আমাদের এই যে তিনটা দাগ নেব আগে, এখানে এস রয়েছে, এখানে পি রয়েছে, এখানে এস রয়েছে, এখানে এম রয়েছে, এখানে এম রয়েছে, এখানে রয়েছে পি। এবার এম এম জুড়ে দাও। তাহলে এটা কত নম্বর সংস্থান, ভালো করে দেখো। আমরা যদি দেখি সুন্দর করে, উল্টো জেড, যেভাবে তোমাদের মনে রাখতে হবে, উল্টো জেড হচ্ছে প্রথম, তারপর উল্টো ব্র্যাকেট এটা হচ্ছে দ্বিতীয়, তারপরে সোজা ব্র্যাকেট হচ্ছে আমাদের তৃতীয়, তারপরে যে সোজা জেড হচ্ছে আমাদের চতুর্থ। তাহলে কোনটা এসছে দেখো, এইটা। তাহলে এটা কত নম্বর সংস্থান, তৃতীয় সংস্থান। তাহলে এখানে আমি লিখবো মূর্তিগুলো লিখে, ট্রিপল এ, তিনটা এ, আর হচ্ছে তৃতীয়, থার্ড হয়ে গেল। এখানে তুমি বচনগুলো লিখেও দিতে পারো, নাও লিখে দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে দেখতে পেলে আমাদের কিন্তু সংস্থান কমপ্লিট। এবারে আমরা কিন্তু বৈধ অবৈধ বের করতে পারি। বৈধ অবৈধ বের করার সময় তোমাদের বলেছিলেন প্রথম নিয়ম থেকে পরপর সবগুলো নিয়মে নামবে, তাহলে তোমরা বৈধ অবৈধ সুন্দর করে বের করতে পারবে। তাহলে দেখো সংস্থান, কত নম্বর সংস্থান, তৃতীয়, লিখে দাও। বিচার, এখনো বিচার করিনি, মূর্তিটা লিখে দেই, এ এ এ 3, এখনো দোষ আমরা বের করিনি। তাহলে দেখো কি বলেছে, এবার আমরা এক এক করে বের করব, এক এক করে আমরা কি করব, দোষ সমস্ত কিছু বের করব, বৈধ না অবৈধ বের করব। তাহলে প্রথম নিয়ম ছিল, প্রথম নিয়মে বলা ছিল যে একটি নিরপেক্ষ নিয়ে কয়টি পদ থাকবে, তিনটি পদ, তিনটা পদ দুইবার করে ব্যবহার, ঠিক আছে। তারপরে বলেছে যে তিনটা বচন থাকবে, ঠিক আছে, তিনটাই আছে, তার বেশিও নয় কমও নয়। তারপরে নিয়ম বলেছে হেতুপদকে দুটি আশ্রয়বাক্যে, হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার অন্তত ব্যাপ্য হতে পারে। দেখো হেতুপদ কি এম, এম এ বচনের উদ্দেশ্যের স্থান এম, দুটোতেই কিন্তু ব্যাপ্য হয়ে গেছে। এবার আমাদের বাকি রইল কি পদ, একটা রয়েছে এস আর একটা হচ্ছে পি, এই দুটো পদ রয়েছে। তাহলে আমরা এসটাকে আগে দেখবো, পক্ষপদটাকে আগে দেখবো, তারপরে সাধ্যপদে দেখবো। যদি পক্ষপদে দোষ এসে যায় তাহলে সাধ্যপদ আমরা দেখবো না, ঠিক আছে? তাহলে দেখো এবারে আমাদের পরের নিয়ম ছিল যে 4 নম্বরটি নিয়মটা ছিল, সেখানে বলা ছিল যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এবার দেখো এ বচনে ভালো করে যদি দেখি আমি, এই সিদ্ধান্তটা এ বচন, আর এ বচন কোন পদকে ব্যাপ্য করে, এ বচন হচ্ছে উদ্দেশ্য পদকে। তার মানে হচ্ছে আমাদের এই যে পক্ষ পদটা এটা কিন্তু ব্যাপ্য হয়ে আছে, এখানে কি হয়ে আছে, ব্যাপ্য হয়ে আছে। এবার এই পদকে কিন্তু আশ্রয়বাক্য ব্যাপ্য হতে হবে। যদি আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয় তাহলে কিন্তু অবশ্যই সেখানে দোষ হবে, আর যদি আশ্রয়বাক্যে ব্যাপ্য থাকে তাহলে কোনো দোষ নেই। তাহলে এই পদ দয়ালু ব্যক্তি, এই পদটা কোথায় আছে দেখো, এইখানে রয়েছে। আর এখানে এটা এ বচনে কোন জায়গায় রয়েছে, বিধের জায়গায়। বিধেয় থাকলে এ বচন কখনো ব্যাপ্য করে, কারণ আমরা জানি এ বচন কি, এস মানে এ উদ্দেশ্য পদকে, এ বচন কোন পদকে করে, উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, সেটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে, তাই না? তাহলে গেল। তাহলে আমরা দেখলাম যে এই যে এ বচনের বিধের স্থানে এই পক্ষপদটা থাকার জন্য ব্যাপ্য হয়নি, আবার সেই পদই সিদ্ধান্তের উদ্দেশ্য এ বচনের উদ্দেশ্যের স্থানে থাকায় কি হয়েছে, ব্যাপ্য হয়ে গেছে। তাহলে এখানে নিয়মটাকে কি ভেঙেছে না, নিয়মটাকে ভেঙেছে। তো সেই নিয়মটাকে ভাঙার জন্য এখানে যে দোষটা হয়েছে এটা তাহলে অবৈধ হয়ে গেল, আর এখানে যে দোষটা হয়েছে সেটাকে বলা হবে অবৈধ পক্ষ দোষ। কি দোষ, অবৈধ পক্ষ দোষ। এটা তোমাদের টিকাতেও আসতে পারে, অবৈধ পক্ষ দোষ। সুন্দর করে কিন্তু এই যে আলোচনা আমি করে দিলাম, এই এক্সাম্পলটাই তোমরা তুলে ধরতে পারো, আর খুব সুন্দরভাবে তুলে ধরতে পারো, ঠিক আছে? দেখা হচ্ছে এবার বলছে ব্যাখ্যাটা আমরা দেখি একটু। ব্যাখ্যাটা যদি আমরা দেখি যে উপরোক্ত নিরপেক্ষ ন্যায়টিতে, এই যে নিরপেক্ষ ন্যায়, এই নিরপেক্ষ ন্যায়টিতে নিরপেক্ষ ন্যায় সবগুলো নিয়ম যথাযথভাবে পালন করা হয়নি।
একটা বিশেষ নিয়ম কি করা হয়েছে, লঙ্ঘন করা হয়েছে, আর নিয়মটা হলো এটা, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এখানে আশ্রয় বাক্যে দয়ালু ব্যক্তি পদটা এবচনে বিধেয় স্থানে থাকাতে ব্যাপ্য হয়নি, আর সেই দয়ালু ব্যক্তি পদটাই আবার সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে থাকাতে কি হয়েছে, ব্যাপ্য হয়ে গেছে। কেননা পক্ষপত্রী আশ্রয় বাক্যে কোথায় রয়েছে, এ বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু সেই পদটি সিদ্ধান্তে এ বচনের উদ্দেশ্যের স্থানে থাকায় কি হয়েছে, ব্যাপ্য হয়ে গেছে। সেই পদটাই কিন্তু এ বচনের সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে থাকায় ব্যাপ্য হয়ে গেছে। আর যেহেতু পক্ষপদ এই নিয়ম লঙ্ঘন করেছে, তাই এখানে যে পক্ষপদ এখানে কি ন্যায়টা দোষে দুষ্ট হয়েছে, আর যে দোষটা হয়েছে এটাকে বলা হয় অবৈধ পক্ষ দোষ। অবৈধ কি দোষ, পক্ষ দোষ। মাথায় থাকবে কথাটা, একদম সোজা, একদম সহজ, এইভাবে তোমরা করতে পারো। ঠিক আছে, তো এই গেল একটা। এবার পক্ষপদ আমাদের দেখা হয়ে গেল, একটা দোষ বেড়ে গেলো। এবার আমরা সাধ্যপদটাকে দেখব। এই একটা নিয়মের মাধ্যমে দুটো দোষ আসতে পারে, সেই আমরা এবার সাধ্যপদের দেখব। দেখো তো পরের নিয়মটা দেখো। এবার পরের নিয়মে, মানে পরের নিয়ম বলতে পরের উদাহরণটা দেখো সুন্দর করে কি বলা রয়েছে। যদি তোমরা দেখো, এখানে আমাদের আবারও কি করতে হবে, সিদ্ধান্ত বের করতে হবে, আবারও আমাদেরকে কি করতে হবে, অপ্রধানাশ্রম প্রধানাশ্রম বের করতে হবে। এইভাবে কিন্তু তোমাদের লজিক শেখা হয়ে যাচ্ছে। আমার পড়ানোর স্টাইলটাই এরকম যে তোমাদেরকে লজিকও শেখাবো, তোমাদের প্রশ্নের আলোচনাও হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের আদর্শ রূপটাকে বের করতে হবে। কী করতে হবে, আদর্শ রূপ। তাহলে আমাদের দেখো তিনটা বাক্য রয়েছে, 1 2 3। এবার আমরা জানি কোন কোন শব্দগুলো থাকলে সিদ্ধান্ত হবে, কোন কোন শব্দগুলো না থাকলে সিদ্ধান্ত হবে না। তাহলে আমরা জানি অতএব, সুতরাং এই জাতীয় শব্দ থাকলে সেটা সেই বাক্যটাই সিদ্ধান্ত। তাহলে দেখো এখানে অতএব রয়েছে, এই অতএবযুক্ত বাক্যটাই হবে কি আমাদের সিদ্ধান্ত, তাই না? তাহলে দেখো কদাচিৎ সরীসৃপ প্রাণী বিপজ্জনক হয়, কদাচিৎ থাকলে আমাদের কোন বচনে যায়, সদর্থক থাকলে নয়ার্থক, আর আমাদের আই বচন থাকলে ও বচনে যায়, ও বচন থাকলে আই বচনে যায়। তাহলে এখানে যদি সরীসৃপ প্রাণী বিপজ্জনক হয়, তাহলে এটা হয়তে আছে, নয়তে যাবে, কি হবে, ও বচনে যাবে। কোনো 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 কি হবে, সরীসৃপ প্রাণী, সরীসৃপ সরীসৃপ প্রাণী, কোনো কোনো সরীসৃপ প্রাণী হয় বিপজ্জনক। কি জনক, বিপজ্জনক। কোনো কোনো সরীসৃপ প্রাণী হয় বিপজ্জনক। এটা কোন বচন, আই, সরি এটা নয় হবে, এটা নয় হবে, কারণ আমাদের কি আছে, হয় রয়েছে। সরীসৃপ প্রাণী হয় বিপজ্জনক, এটা হবে নয় বিপজ্জনক। এটা কোন বচন, ও বচন, কারণ কদাচিৎ কথাটা থাকলে আমাদের কি হয়, হয় থেকে নয়তে যায়। তাহলে এই গেল। তারপরে দেখো এবারে অপ্রধানাশ্রম বাক্য বের করবো। আর আমরা জানি এখানে আমাদের সুন্দর করে কিন্তু বেরিয়ে গেছে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আমাদের কি বলতো পি। এবার এস দেখে বা পি দেখে আমি প্রধানাশ্রম বাক্য বের করতে পারি। অপ্রধানাশ্রম বাক্যটা বের করবো, যেটা আমার সুবিধে। তো বলছে সরীসৃপ প্রাণীটা হচ্ছে আমাদের পক্ষপদ, সেই পক্ষপদ দেখে বের করবো সরীসৃপ প্রাণী কোথায় আছে। দেখো তো, দেখো তো, এই যে দেখো সরীসৃপ প্রাণী রয়েছে, তাহলে এটা হবে আমাদের অপ্রধানাশ্রম বাক্য। এটা করে নেব সুন্দর করে। দেখো কি বলছে, প্রত্যেক সাপ সরীসৃপ। তাহলে প্রত্যেক মানে সকল, সকল সাপ হয় কি প্রাণী বলতো, সরীসৃপ প্রাণী। কি প্রাণী, সরীসৃপ প্রাণী, তাই না? এটা কোন বচন, এ বচন। আর একটা বাক্যই বাকি রইল, সেটাই আমাদের কি হবে, সেই বাক্যটি হলো কি, সাপ সাধারণত বিপজ্জনক প্রাণী। এই সাপ সাধারণত বিপজ্জনক প্রাণী, এই যে আমাদের বাক্যটা রয়েছে, এটা কোন বচন হবে, সাধারণত শব্দটা থাকলে আমাদের কি হয়, আই অথবা ও বচন হয়। যদি সদর্থক থাকলে আই বচন, নয়ার্থক থাকলে ও বচন। তাহলে এটা সদর্থক রয়েছে, কোন বচনে যাবে, আই বচনে যাবে। তাহলে কোনো 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 সাপ হয় বিপজ্জনক, বিপজ্জনক, তাই না? তাহলে এটা করলে আমাদের কোন বচন, আই বচন। তাহলে এবারে যদি আমি দেখি, আমাদের ভালো করে বুঝে গেলাম, পদগুলো লিখে নেই। এই সাপ হচ্ছে আমাদের এম, এই সাপ হচ্ছে এম, আর আমাদের সরীসৃপ প্রাণী হচ্ছে আমাদের এস, বিপজ্জনক হচ্ছে আমাদের পি। তাহলে আমরা পেয়ে গেলাম তিনটা পদ আর তিনটা বচন। তাহলে প্রথম থেকে এবার আমরা কি করব, বিচার করব যে এখানে আমাদের সংস্থানটাকে বের করি। সংস্থানিক গ্রুপটা এখানে পয়েন্ট করে তোমরা সংস্থান রাখতে পারো, তিনটা লাইন নিতে পারো। এখানে নিচে আছে এস, পি, তারপরে এখানে আছে এম, এখানে আছে এস, এখানে আছে আমাদের এম, এখানে আছে পি, জুড়ে দাও। এটা কত সংস্থান, এটাও তৃতীয় সংস্থান। তাহলে এখানে লিখে দিবে আই এ ও 3, বাস, এটা তৃতীয় সংস্থান। আর সাংকেতিক রূপটা না করলেও হয়, কোনো অসুবিধা নেই। তাহলে হয়ে গেল, সংস্থানের রূপ আমরা পেয়ে গেছি। এইভাবে আদর্শ রূপের মতো ওইটাও পয়েন্ট করে নিবে, লজিক করার সময় আমি শিখিয়ে দেবো। এবারে আমরা যদি দেখি এটা বৈধ কি অবৈধ, সেটা আমরা বিচার করব। প্রথমত এই যে আমাদের প্রথম নিয়ম, তিনটা পদ থাকবে, আছে, দুবার করে হয়েছে, ঠিক হয়েছে। তারপরে তিনটা বচন রয়েছে, আছে। হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার ব্যাপ্য হতে হবে, দেখো হয়েছে। এই যে হেতুপদ সাপ, উদ্দেশ্য স্থানে থাকাতে একবার ব্যাপ্য হয়ে গেছে, নো প্রবলেম। তারপরে যদি দেখি যে পরের নিয়ম ছিল, যে নিয়মটা আমরা করছি, সেই নিয়ম বলা হচ্ছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাহলে আমরা প্রথমে যদি দেখি আমাদের কোন পদ,
পক্ষপথ দেখো এস সরীসৃপ প্রাণী, এটা এখানে ব্যাপ্য হয়নি, তাহলে কি এখানেও ব্যাপ্য নেই, কোনো অসুবিধা নেই, এখানে ব্যাপ্য হয়নি, তাতে কোনো অসুবিধা নেই, কারণ ও বচন কোন পদকে ব্যাপ্য করে? ও বচন হচ্ছে পি, ও পি মানে প্রেডিকেটকে, বিধেয় পদকে ব্যাপ্য করে। তাহলে দেখো এখানে এটা ব্যাপ্য নেই, তাহলে এখানে কোনো দোষ হওয়ার চান্সই নেই। তাহলে পক্ষপথ গেল, পক্ষপথের আমরা এর আগেই বের করলাম। এবারে তারপরে দেখো এবার হচ্ছে সাধ্যপদ। সাধ্যপদ এখানে কি রয়েছে? বিপজ্জনক। আর সাধ্যপদ ও বচনের প্রেডিকেটের জায়গায় রয়েছে, তার মানে এটা ব্যাপ্য। এবার এই পদটা যেখানে রয়েছে, সাধ্যপদ কোথায় থাকে? প্রধান আশ্রয়বাক্যে থাকে, সেখানে দেখবো এটা ব্যাপ্য হয়েছে কিনা। সাধ্যপদ আই বচন, আর আমরা জানি আই এন মানে নান। আই কিন্তু আই বচনে কোনো পদ কি হয় না? ব্যাপ্য হয় না। আই কি হয় না? কোনো পদকেই ব্যাপ্য করে না। তাহলে দেখো এই বিপজ্জনক পদটা আই বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু সেই আই পদটাই কি হয়েছে বলতো? আই বচনের যে বিধেয় পদ বিপজ্জনক, সেই সাধ্যপদটাই কিন্তু আবার এখানে ও বচনে বিধেয় স্থানে থাকাতে ব্যাপ্য হয়ে গেছে। তাহলে কি নিয়মটাকে মেনেছে? নিয়মটাকে মানেনি, তাহলে এটা আমাদের কি হয়ে গেল? অবৈধ। তাহলে সংস্থান হচ্ছে তৃতীয়, সুন্দর করে লিখিয়ে দাও, তৃতীয় সংস্থান। বিচার হচ্ছে অবৈধ, এগুলো লিখতে হবে তোমাদের। মূর্তি হচ্ছে আমাদের কি? মূর্তি সুন্দর করে দেখো, IAO3, তারপরে দোষ হচ্ছে অবৈধ। কি দোষ বলো তো? অবৈধ সাধ্য দোষ, অবৈধ সাধ্য দোষ। এইভাবে কিন্তু তোমাদের এই টিকাটাও আসতে পারে। সুন্দর করে অবৈধ সাধ্য দোষ বলে পয়েন্টটা সুন্দর করে লিখবে, নিয়মটাকে সুন্দর করে লিখবে, ব্যাখ্যা দেবে, তারপরে তোমাদের এই দোষটা উদাহরণ সহ আলোচনা করবে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা 4-এ 4 পেয়ে যাবে, নাম্বার কাটার কোনো জায়গা থাকে না। উপরোক্ত নিরপেক্ষ ন্যায়টিতে বৈধ নিরপেক্ষ ন্যায় সবকটি নিয়ম পালন করা হয়নি, একটি বিশেষ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। আর নিয়মটি হলো, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ কি হতে পারে? সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এখানে সাধ্যপদ কি? সাধ্যপদ হচ্ছে আমাদের বিপজ্জনক প্রাণী, সেটা প্রধান আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। সেটা কিন্তু কোথায় ব্যাপ্য হচ্ছে? সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। কেননা সাধ্যপদটি আশ্রয়বাক্য আই বচনে, প্রধান আশ্রয়বাক্য আই বচনে কোথায় থাকায় কি হয়নি? ব্যাপ্য হয়নি, কারণ যেহেতু আই বচনে কি হয় না? কোনো পদই ব্যাপ্য নয়। কিন্তু সেই পদটি কি রয়েছে? কিন্তু সিদ্ধান্তে ও বচনের বিধেয় স্থানে থাকায় এই যে বিপজ্জনক পদটি কি হয়ে গেছে? ব্যাপ্য হয়ে গেছে। আর যেহেতু এই ও বচন কি করে? বিধেয় পদকে ব্যাপ্য করে, তাই এই যুক্তিটিতে অবৈধ। আর এই যুক্তিটি অবৈধ এবং দোষ হয়েছে, এখানে যে দোষটা হয়েছে সেটার নাম হচ্ছে অবৈধ কি দোষ? সাধ্য দোষ। তোমরা আশা করি খুব সুন্দরভাবে বুঝে গেলে। দুটো দোষ এখানে স্পষ্ট হয়ে গেল, অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ। আর আমাদের তার সাথে সাথে এই চতুর্থ নিয়মটা কমপ্লিট হয়ে গেল। এরপরের দিন আমি পঞ্চম নিয়মটা নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেছে, লজিক শেখা হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার করা হচ্ছে। তো এইভাবে আমি পড়াই, আর তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি তোমাদের পাশে আছি অলওয়েজ, ঠিক আছে? তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদের কিন্তু অনেক আগ্রহ প্রদান করে, যা আমাদের আরও ভালো ক্লাস দেওয়ার পক্ষে কি হয়ে যায়? অনেক অগ্রগামী করে তোলে। তাই তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো, তোমাদের জন্য পরবর্তী সেমিস্টারে তোমাদের ভাই বোনেদেরকে জানিয়ে দেবো, ক্লাস 11-এ আমি অনলাইন ব্যাচ করতে চলেছি। তোমরা তোমাদের ভাই বোনকে জানিয়ে দেবে যে অনলাইন ব্যাচে আমার কাছে যেন যুক্ত হয়ে যায়। খুব ন্যূনতম ফিসে আমি তাদেরকে সুন্দর উন্নত মানের নোটস এবং সুন্দর করে ডেমনস্ট্রেশন এইভাবে ডিজিটাল বোর্ডে ক্লাস করিয়ে করাবো, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে। অবশ্যই তার জন্য সবাই ভালো থাকবে, ততক্ষণ সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।